सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আগামী 14ই মার্চ 2025 শুক্রবার দোলযাত্রা হোলি। এই যে পর্ব, এই যে তিথি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে যে সারা বছরে 365 দিনে 4টে রাত্রির উল্লেখ আছে। বিশেষ শক্তিশালী সিদ্ধরাত্রি, যে রাত্রিতে বিশেষ ঊর্জা উৎপন্ন হয় এবং মন্ত্র সিদ্ধি করা সম্ভব হয়। দেবাদিদেব মহাদেব এই রাত্রিগুলোতে সমস্ত মন্ত্রের যে কিল, যে লক, সেটা খুলে দেন। যে কারণে এই 4টে রাত্রিতে সাধনা করলে তার ফল হাজারো গুণ বেশি এবং বহু মন্ত্রকে আমরা অনেক বেশি শক্তিশালী করে উঠতে পারি। যারা রেগুলার বেসিসে হনুমান চালিসা পাঠ করেন তাদের আমি সবসময় বলি যে এই গুরুত্বপূর্ণ তিথিগুলোতে হনুমান চালিসাকে 21 বার, 54 বার, 108 বার পাঠ করে আরেকটু পাওয়ারফুল এনেবল করে দিন। তো শিবরাত্রি হচ্ছে মহারাত্রি, জন্মাষ্টমী হচ্ছে মোহরাত্রি, দীপাবলি অমাবস্যা হচ্ছে কালরাত্রি, আর হোলি দোলযাত্রা হচ্ছে দারুণ রাত্রি বা ক্রূর রাত্রি। তো সাধারণত হোলি দোলযাত্রায় আমাদের টেন্ডেন্সিটাই হয় রঙ বরসে ভিগে চুনারিয়া, আর বসন্ত এসে গেছে এই তালেই সময়টা কাটিয়ে দিতে। এখন বুড়া না মানো হোলি হ্যায় বললে গ্রহরা শুনবে না। 2025 কিন্তু এই যে দোলযাত্রা, এই যে দারুণ রাত্রি, ক্রূর রাত্রি, এটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। উই ক্যানট অ্যাফোর্ড সাচ লাক্সারিজ। এই বিলাসিতাটা কিন্তু একটু এবছর সমস্যা আছে, কারণ এই দোলযাত্রার পরপরই আমরা জানি 29 মার্চ শনি রাহু একত্র হবে। তো দাউদ আর ছোটা রাজন যদি মুখোমুখি বসে তাহলে সেখানে কীরকম বিস্ফোরণ হতে পারে সেটা আমাদের সকলেরই জানা আছে। তো 4টে গুরুত্বপূর্ণ রাত্রিকে আমাদের প্রতি বছরই বেস্ট অপটিমাইজ করা উচিত। আমরা শিবরাত্রিকে অপটিমাইজ করেছি, এবার হলো ক্রূর রাত্রি, দারুণ রাত্রিকে অপটিমাইজ করার পালা। তো পূর্ণিমা তিথি লাগছে 13ই মার্চ সকাল 10টা 35 থেকে 14ই মার্চ দুপুর 12টা 23। তো 13ই মার্চ দুটো আমরা টাইম স্লট পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। সন্ধে 8টা 14 থেকে রাত 10টা 22, সন্ধে 8টা 14 থেকে রাত 10টা 22, আর রাত্রি 11টা 26 থেকে রাত্রি 11টা 46। 8:14 PM to 10:22 PM আর 11:26 PM to 11:46 PM। 13ই মার্চ বৃহস্পতিবার এই দুটো সময় আমরা পাচ্ছি, যে দুটো সময় আমরা হোলিকা দহন যে রিচুয়ালটা সেটা আমরা করতে পারি, যেটাকে আমরা ন্যাড়াপোড়া বলে থাকি। রাস্তাঘাটে মোড়ে মোড়ে ন্যাড়াপোড়া হয়। কিচ্ছু না, খুব সহজ একটা পদ্ধতি। একটা নারকোল নেবেন, লাল কাপড়ে সেটাকে মুড়ে দেবেন, দিয়ে যেখানে আপনার বাড়ির কাছে ন্যাড়াপোড়া হচ্ছে, হোলিকা দহন হচ্ছে, সেখানে গিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে নারকোলটা ওই হোলিকা দহনের মধ্যে আহুতি দিয়ে দেবেন। এবার ওং নমো ভগবতে বাসুদেবায় আপনি 11 বার বলতে পারেন, 21 বার বলতে পারেন, ওখানে দাঁড়িয়ে 108 বার বলতে পারেন, সেটা আপনার খুশি। প্লেন অ্যান্ড সিম্পল নারকোল, তার কোনো ঝুঁটি, দাড়ি, গোপ
চশমা সানগ্লাসের কোনো প্রয়োজন নেই। আপনারা অনেকে নারকোল বললেই নানান রকম প্রশ্ন করেন। সিম্পল নারকোল লাল কাপড়ে লাল শালুতে মুড়ে ওখানে অর্পণ করে দেবেন ওং নমো ভগবতে বাসুদেবায় বলে। রাত 8:14 থেকে রাত 10:22 বা রাত 11:26 থেকে রাত 11:46। এটা 13ই মার্চ বৃহস্পতিবারের পর্ব। বেসিক্যালি রাক্ষসকুলে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল, আমরা কাহিনীটা সবাই জানি। তাও যাদের মনে নেই, ভুলে গেছেন বা জানেন না, তাদের জন্য সংক্ষেপে একটু বলে দিই। তো ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু একেবারেই ভক্ত প্রহ্লাদের ভক্তির ফেভারে ছিলেন না এবং বিশেষভাবে তাকে বধ করার অনেক প্রচেষ্টা করেছিলেন। এবং সেই বিভিন্ন প্রচেষ্টার মধ্যে একটি প্রচেষ্টা ছিল যে তার যে বোন হোলিকা, সে ছিল বরপ্রাপ্ত যে তার গায়ে আগুন লাগবে না। তো এই হোলির আগের দিন সে আগুনের মধ্যে বসে শিশু প্রহ্লাদকে কোলে নিয়ে এই আশা করে, এই প্রত্যাশায় যে সে বেঁচে যাবে, কারণ তার একটা ছিল, প্রোটেকশন ছিল, কিন্তু তার শরীর আগুনে পুড়ে যায়, ভক্ত প্রহ্লাদ কিন্তু বেঁচে যায়। তো সেইখান থেকেই এই প্রথা শুরু হয়েছে। বেসিক্যালি দুষ্টু পিসিমণির একটা ব্যবস্থা। আমরা জানি নানান আমাদের শাস্ত্রের বহু কাহিনীতে এই পিসি, কাকিমা, জেঠিমা, মাসিমণি এদের নিয়ে অনেক সমস্যা আছে। তো বেসিক্যালি দুষ্টু পিসিমণি বধ এবং সিম্বলিক্যালি অশুভত্বের নাশ, শুভ প্রভাবের জয়। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে সামনে যে দাউদ ছোটারাজের সংযোগ আসছে শনি রাহু, সেটা আমাদের এমনভাবে বিক্ষিপ্ত করবে, আমি সেটা নিয়ে আলাদা আরেকটা, তার পার্টিকুলার কিভাবে বিক্ষিপ্ত হব আমরা সেটা নিয়ে আলাদা ভিডিও করব। যে এই সমস্ত আমরা যারা মন্ত্র সাধনা করছি, জপ ধ্যান করছি, করার চেষ্টা করছি, আমরা ভীষণভাবে ডিস্ট্র্যাক্টেড হব, ডিস্টারবেন্স হবে এবং আমাদের এই যে যতটুকু যা নিষ্ঠা আছে, যা অ্যাডিয়ারেন্স আছে, সেটা কিন্তু টলমলো করবে। আমাদের পক্ষে মেনটেন করাটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ভীষণভাবে কিন্তু ওই পিসিমণি আর হিরণ্যকশিপু আমাদের ডিস্টার্ব করবে, যদি না আমরা একটা দৃঢ় সংকল্প নিই যে আমাদের বিশেষভাবে একটা অধ্যাবসায়ের সঙ্গে এই প্রসেস চালু রাখতে হবে, যাতে কোনোভাবে নেগেটিভ এনার্জি আমাদের জীবনে প্রবেশ না করে। ভগবত চিন্তন, ভগবত ক্রিয়া, এই সমস্ত বিষয়কে বিশেষভাবে কিন্তু অসুর শক্তি আমাদের ডিস্টার্ব করবে। তো এই যে ক্রূর রাত্রি, দারুণ রাত্রি সাধনা আমরা করব, টাইমটা আপনাদের বলেছি 13ই মার্চ সকাল 10:35 লাগছে এবং 14ই মার্চ দুপুর 12:23 ছাড়ছে। তো 13ই মার্চ রাতে তো অবশ্যই করবেন সাধনা, এবং পারলে 14ই মার্চও আপনারা রিপিট করবেন, কারণ 14ই মার্চ সকালবেলা যখন সূর্যোদয় হবে তখন কিন্তু পূর্ণিমা তিথি থাকবে, যদিও রাতের বেলায় পূর্ণিমা তিথি পেরিয়ে প্রতিপদ হয়ে যাবে। তো প্রথম হচ্ছে যে আমাদের যে আপার চাক্রাস, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা আর সহস্রার, এই যে উপরের যে চক্রগুলো, সেই চক্র জাগ্রত হলে আমাদের মধ্যে অনেক উন্নত চেতনার বিকাশ হয় এবং আমরা সঠিকভাবে আচরণ করতে পারি।
আমরা যেহেতু মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুরের মধ্যেই বসবাস করি এবং বিচরণ করি, সেই জন্য আমাদের ওই নিম্ন স্তরের চেতনার কারণে আরও সমস্যা। এবং এই আপার চাক্রাস লিটারালি লকড অ্যান্ড ডরমেন্ট। তো এই উপরের চক্রগুলো একটু জাগ্রত না হলে আমাদের এই নিচের যে চক্রগুলো মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর, তাদের যে কেরামতি এবং কেলেঙ্কারি, সেখান থেকে আমাদের কোনো বাঁচবার উপায় থাকে না। এবং আমি আপনাদের বলেছি, আগেও বলেছি, রিসেন্ট ভিডিওতেও বলেছি, যে কর্মের যে গুণধর্ম, বেসিক বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে কর্ম রিপিট হতে থাকে। আপনি যা করবেন সেটা করতেই আপনার আবার মন হবে। আপনি পড়াশোনা করলে আপনার পড়াশোনা করতে মন হবে, আপনি অধিক মাত্রায় খাদ্য আহার গ্রহণ করলে বারবার খিদে পাবে, আপনি রেসের মাঠে গেলে আপনার রেসের মাঠে যেতে ইচ্ছে করবে, আপনি মন্ত্র সাধনা করলে আপনার মন্ত্র সাধনা করতে ইচ্ছে করবে, আপনার গ্যাম্বলিং করলে আবার গ্যাম্বলিং করতে ইচ্ছে করবে, মদ্যপান করলে আবার মদ্যপান করতে ইচ্ছে করবে, পুজো, তীর্থভ্রমণ, শাস্ত্র অধ্যয়ন, প্রবচন শোনা, সৎসঙ্গ, এগুলো করলে এগুলোই করতে ইচ্ছে করবে। তো কর্মের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, ইনহেরেন্ট একটা বৈশিষ্ট্য। সেই কারণে এই আমরা যে মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুরের মধ্যে বিচরণ করি, ওই তিনটের মধ্যে আমাদের বারবার কিন্তু থেকে যেতে হয়, আমাদের কোনো এসকেপ নেই, কোনো মুক্তি নেই। তো তাহলে আমাদের বর্তমান যা পরিস্থিতি, সেখানে আমাদের একটা উপায়, একটা রক্ষা কবচের প্রয়োজন আছে। সেই রক্ষা কবচ হচ্ছে হায়ার চাক্রাসকে অ্যাক্টিভেট করে, জাগ্রত করে, সেখানে এই রকম বিশেষ সিদ্ধ রাত্রিতে বিষ্ণু নারায়ণের যে ঊর্জা, যে কৃপা, যে শক্তি, সেটাকে আবাহন করে স্থাপনা করা। তাহলে স্বাভাবিক বসবেন একটা আসনে, ধূপদীপ জ্বালাবেন, টিকার ব্যবস্থা থাকলে মাথায় টিকাটা লাগাবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ভেরি ভেরি সিম্পল, কোনো কমপ্লিকেশন নেই। লম্বা শ্বাস নেবেন, মনে মনে ওং নমো ভগবতে বাসুদেবায় বলবেন লম্বা শ্বাসের সঙ্গে। ওং সহস্রার, নমো আজ্ঞা, ভগবতে বিশুদ্ধি, বাসুদেবায় অনাহত। ওং নমো ভগবতে বাসুদেবায়। লম্বা শ্বাস নিলেন, যখন শ্বাস ছাড়ছেন তখন আবার ওং নমো ভগবতে বাসুদেবায়, কিন্তু এবার ক্রমটা উল্টে যাবে। এবার ওং অনাহত, নমো আপনার বিশুদ্ধি, ভগবতে আজ্ঞা, বাসুদেবায় সহস্রার। ভেরি সিম্পল। ওং নমো ভগবতে বাসুদেবায় করলেন, আবার ওং নমো ভগবতে বাসুদেবায় করলেন, 4টে চক্রে। এই স্ট্রেট করলেন, আবার রিভার্স করলেন। এইটা যতটা সম্ভব করবেন, 108 বার করতে পারলে সবচেয়ে ভালো। 108 বার দুটো না করতে পারলে 54 বার করবেন। এবং বিষ্ণু ভগবান নারায়ণের যে নরসিংহ রূপ, সেটাকে কল্পনা করবেন। এবং সেই নরহরি রূপকে কল্পনা করে তার শক্তি, তার ঊর্জা, তার যে প্রোটেক্টিভ এনার্জি, সেটাকে আবাহন করবেন। আমরা একটা খুব ক্রিটিক্যাল মঙ্গলের ট্রানজিট দিয়ে চলছি 2024 অক্টোবর থেকে, এবং সেই ট্রানজিট বর্তমানে রানিং। মঙ্গল মার্গী হয়েছে ঠিকই, কিন্তু এরপরেই এপ্রিলের প্রথমে মঙ্গল আবার নিচস্থ হবে এবং তারপর মঙ্গল কেতুযুক্ত হবে।
তারপর মঙ্গল শনির মুখোমুখি হবে। তো নরসিংহ রূপ, নরহরি রূপের আবাহনটা বিশেষ বিশেষ প্রয়োজন। এবং হনুমান চালিসা আর সুন্দরকাণ্ড অতি অবশ্যই পাঠ করবেন যাদের ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, সাড়ে সাথী আসছে, ঢাইয়া আসছে। মেষ রাশিকে বারবার বলছি সুন্দরকাণ্ড পাঠ চালু করে দিন। প্রথম থেকে চালু করলে কিন্তু শুরু করলে অনেক রেহাই পাবেন, অনেক এক্সেমশন পাবেন। বাড়ির নর্থ ইস্টে বসবেন, আপনার বাড়ির যে দিকটা নর্থ ইস্ট। এবার বলবেন না যে আমার বাড়িতে নর্থ ইস্ট নেই, কোণ নেই, গোল নেই, চৌকো নেই। একটা মোটামুটি ক্লিয়ার নর্থ ইস্ট যদি না পান, একটা মোটামুটি বুঝে নেবেন কোন দিকটা নর্থ ইস্ট। প্রত্যেকের মোবাইলে এখন অ্যাপ্লিকেশন আছে, নর্থ ইস্টটা একটা আন্দাজ করে নিয়ে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, একটা আসনে বসবেন। ওং নমো ভগবতে আকুপারায়, এই যে মন্ত্রটা, এটা যেহেতু আমরা পূর্ণিমা তিথিটা 13ই মার্চ সকাল 10:35 থেকে 14ই মার্চ দুপুর 12:23 অবধি পাচ্ছি, তো এই মন্ত্রটা দিনের বেলায়, দিনের আলো থাকতে থাকতে, আকাশে সূর্য থাকতে থাকতে করবেন। ওং নমো ভগবতে আকুপারায়, বাড়ির নর্থ ইস্টের দিকে বসবেন, নর্থ ইস্টকে ফেস করে অবশ্যই 108 বার। এই মন্ত্রের মাধ্যমে আপনাদের যে বাস্তু রিলেটেড সমস্যা আছে তার কিছুটা হলেও একটা সমস্যার সমাধান হবে। এবং বাস্তু এনার্জিটা আপনারা নেগেটিভিটিটাকে কাউন্টার করে একটা বিষ্ণু এনার্জিকে আপনারা সেখানে আবাহন করতে পারবেন। এবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। আমাদের সাড়ে সাথী চলছে মকর, কুম্ভ, মীন। মকর ওভার হয়ে যাবে 29 মার্চ, মেষের শুরু হবে, মীনের প্রাইম টাইম শুরু হবে, কুম্ভর লাস্ট ফেজ। কর্কট আর বৃশ্চিকের ঢাইয়া ওভার হয়ে যাবে, সিংহ আর ধনুর ঢাইয়া শুরু হবে। এই যে রাশিগুলোকে উল্লেখ করলাম তার মধ্যে দেখুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু, মীন, মেষ, এই যে 6টি রাশি, এই 6টি রাশিকে অবলম্বন করে কিন্তু আমাদের গণ্ডন্ত নক্ষত্র স্থান, কার্মিক নটস। কর্কট আর সিংহতে আমরা অশ্লেষা আর মঘা নক্ষত্র পাচ্ছি, বেসিক্যালি ফায়ার অ্যান্ড ওয়াটার। আমরা বৃশ্চিক আর ধনুতে জ্যেষ্ঠা আর মূলা পাচ্ছি, আমরা মীন আর মেষে রেবতী আর অশ্বিনী পাচ্ছি। এই যে গণ্ডন্ত স্থানগুলো, যাদের এই গণ্ডন্ত স্থানে লগ্ন থাকে, চন্দ্র থাকে, রবি থাকে, গুরুত্বপূর্ণ গ্রহ থাকে, সেখানে বিশেষ জীবনের জটিলতা হয়, বিশেষ জীবনের বিচিত্রতার প্রারব্ধ প্রকট হয়। তো এই জায়গাগুলোকে বলে কার্মিক নটস। এখন আমাদের এই যে কার্মিক নটস, যেটা আমরা এই জন্মছকে কালপুরুষের রাশিচক্রে জোডিয়াকে যে স্থানগুলোকে আমরা নির্দিষ্ট করেছি, এরকম আমাদের শরীরে, আমাদের যেটা এথরিক বডি, যেটা অ্যাস্ট্রাল বডি, সূক্ষ্ম শরীর, সেখানেও কিন্তু এই কার্মিক নটসগুলো ম্যাপড আছে। 3টে গ্রন্থির কথা বলা আছে শাস্ত্রে, ব্রহ্মগ্রন্থি, বিষ্ণু গ্রন্থি আর রুদ্র গ্রন্থি। ব্রহ্মগ্রন্থি বলা হচ্ছে, তার অবস্থান হচ্ছে আমাদের মূলাধার চক্রে, অর্থাৎ আমাদের যেখানে শরীরের পিছনের অংশে যে টেলবোন এরিয়া, যেখান থেকে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে সেখানে। বিষ্ণু গ্রন্থি হচ্ছে অনাহত চক্রে, অর্থাৎ আমাদের হৃদয় কেন্দ্রে। আর রুদ্র গ্রন্থি হচ্ছে আমাদের আজ্ঞা চক্রে, এই ভুরুর মাঝখানে।
এই তিনটে যে গ্রন্থি অর্থাৎ নটস, এই তিনটে গ্রন্থির কারণে মা কুণ্ডলিনী মূলাধার থেকে ঊর্ধ্বমুখী হয়ে শিবের সঙ্গে সহস্রারে মিলিত হতে পারেন না, এই গ্রন্থিগুলোতে আটকে যায়। এই গ্রন্থিগুলো হচ্ছে কার্মিক নটস। এখানেই আমাদের কর্মের বীজগুলো সব বিশেষ অবস্টেকল হয়ে, বিশেষ রোড ব্লকস হয়ে অবস্থিত থাকে। গুরুর ভূমিকা এত গুরুত্বপূর্ণ, কারণ গুরু যখন দীক্ষা দেন, গুরু যখন মন্ত্র প্রদান করেন, তখন তিনি প্রথমেই ব্রহ্মগ্রন্থিকে ভেদন করেন। মূলাধার চক্রে যে ব্রহ্মগ্রন্থি আছে, যখন গুরু শক্তিপাত করেন তখন তিনি ব্রহ্মগ্রন্থিকে ভেদন করেন। তারপর উনি বলেন, ভাই চড়ে খাও, এবার তোমাকে সাধনা করতে হবে। এবার যেমন যেমন ছাত্র পড়াশোনা করবে, যেমন যেমন সাধক সাধনা করবে, তার সেরকম উত্তরণ হবে। ক্লাসে উঠবে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আর না হলে ফেলকুমার হয়ে থাকবে। তো এই ব্রহ্মগ্রন্থি ভেদন করার পর সাধকের সাধন পথ শুরু হলো, যাত্রা শুরু হলো। তারপর অনাহত বলা হয় যে সাধক যদি ভালো সাধক হয়, মনোযোগ দিয়ে ভক্তি সহকারে সংযম নিয়ম সমস্ত কিছু পালন করে সাধনা করে, তাহলে অনাহত চক্রে যে বিষ্ণু চক্র, সেটা সে ভেদ করতে পারে। কারণ পরোক্ষভাবে প্রচ্ছন্নভাবে গুরু তাকে সহায়তা করে। মূলাধার চক্রে ব্রহ্মগ্রন্থি ভেদ করার সময় যেরকম গুরু একদম সামনে দাঁড়িয়ে থেকে করেন, ডিক্লেয়ার করে ঘোষণা করে করেন, অনাহত চক্রে বিষ্ণু গ্রন্থির সময় কিন্তু গুরু প্রচ্ছন্নভাবে করেন, ঘোষণা করেন না, উনি সহায়তা করে দেন। এবং রুদ্রগ্রন্থি যেটা আজ্ঞা চক্রে, সেটা তো অবশ্যই গুরুর সহায়তার প্রয়োজন আছে। তো এই যে 6টা রাশির উল্লেখ করলাম, এই 6টা রাশি যারা গণ্ডন্ত নক্ষত্রকে নিয়ে আছে, গণ্ডন্ত ক্ষেত্রকে নিয়ে আছে, এই 6টা রাশি কিন্তু এখন বিশেষভাবে জাগ্রত। এবং তাদের মধ্যে মীন রাশি, যে মীন রাশি আর মেষ রাশির জোড়ায় রুদ্রগ্রন্থি অবস্থিত আছে, সেই মীন রাশি কিন্তু সেন্টার স্টেজ দখল করতে চলেছে। সাপের যোগ, পিশাচ যোগ, দাউদ অ্যান্ড ছোটা রাজন যোগ। সেই কারণে এই 3টে গ্রন্থিকে নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে। এবং এই 3টে গ্রন্থির যে ক্ষেত্র, সেখানে কিছু বিশেষ মন্ত্র আমাদের এই দারুণ রাত্রি, ক্রূর রাত্রিতে আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে মূলাধার চক্রে আমাদের শরীরের পিছনের অংশে, যেখানে আমাদের স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, টেল বোন এরিয়া, সেখানে আমাদের ব্রহ্মগ্রন্থি। সেখানে আমরা ওং হিরণ্যগর্ভায় নমঃ মন্ত্র, খুব সহজ, খুব সিম্পল, ছোট্ট বুলেট, 1 ইঞ্চি, কিন্তু প্রাণ নাশ করতে পারে। ওং হিরণ্যগর্ভায় নমঃ। সেই আসনে বসবেন, ধূপদীপ জ্বালাবেন, কপালে সম্ভব হলে, ব্যবস্থা থাকলে টিকা লাগাবেন, এবং নরসিংহ রূপকে আবাহন করবেন। ওং হিরণ্যগর্ভায় নমঃ 108 বার। নো কম্প্রোমাইজ, নন নেগোশিয়েবল। এবার আপনারা পারলেন না, কোনো কারণে কম করলেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যেটা এফেক্টিভ, প্রয়োজনীয়, সেটা আপনাদের বললাম। এরপর অনাহত চক্রে আমাদের হৃদয় ক্ষেত্রে, হৃদয় কেন্দ্রে, যেখানে আমাদের বিষ্ণু চক্র, বিষ্ণু গ্রন্থি, সেখানে ওং উগ্রসিংহায় নমঃ, ওং উগ্রসিংহায় নমঃ 108 বার। এবং ফাইনালি রুদ্রগ্রন্থিতে, আজ্ঞা চক্রে,
ओम सुदर्शन चक्राय विद्महे महाज्वालाय धीमहि तन्नो नरसिंह प्रचोदयात्। ओम सुदर्शन चक्राय विद्महे महाज्वालाय धीमहि तन्नो नरसिंह प्रचोदयात्। এটাও 108 বার। এই মন্ত্র, এই যে গ্রন্থির যে মন্ত্র, এই সাধনাটা আপনারা সূর্যাস্তের পর করবেন এবং সম্ভব হলে এই যে রাত 11:26 থেকে রাত 11:46 20 মিনিট টাইম আছে, 13ই মার্চ বৃহস্পতিবার, এই সময় কিছুটা করে নেবেন। এই 20 মিনিটের মধ্যে 108 বার করে 3টে করা আমার মনে হয় না সম্ভব। সুতরাং কিছুটা অন্তত 11 বার করে হোক বা 21 বার করে হোক, বৃহস্পতিবার 13ই মার্চ রাত 11:26 থেকে রাত 11:46 এই 3টে গ্রন্থি ভেদনের যে মন্ত্র সেটা আপনারা করে নেবেন। তাহলে আপনারা কিন্তু একটা ওই টাইমটার অ্যাডভান্টেজটা পেলেন। বাকি আপনারা আগে পরে করলেন, 12 তারিখে করলেন। তো এটা মাস্ট। এবং 7:30 ঢাইয়া যাদের রাহুকেতু মীন আর কন্যায় আছে, যাদের রাহুকেতু ট্রানজিট হবে, যাদের কুম্ভ রাশি, সিংহ রাশি, রাহুকেতু কুম্ভ সিংহে আছে, যাদের জন্মকালীন শনি মীনে আছে, আপনাদের সকলের জন্যই কিন্তু একটা যথেষ্ট হ্যাপেনিং টাইম। গুড ব্যাড হ্যাপেনিং বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি হ্যাপেনিং টাইম। এবং বছরের 4টে সিদ্ধ রাত্রির মধ্যে একটা রাত্রি আমরা পালন করেছি, আশা করি আপনারা সকলে পালন করেছেন। এবার দ্বিতীয় রাত্রি আসছে, দারুণ রাত্রি, ক্রূর রাত্রি। দিনের বেলা অবশ্যই একটু রং বরসে বিগে চুনারিয়া আর বসন্ত এসে গেছে করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু তারপর বুরানা মালো হোলি হ্যায় বলে যদি কিছু না করেন, তাহলে রিস্ক ইজ ইয়ার্স। যথেষ্ট ক্রিটিক্যাল টাইম আসছে এবং এই একটা সিরিজ অফ ভিডিওস আমি আপনাদের জন্য উপস্থাপনা করব, যেখানে আপনাদের সঙ্গে শাস্ত্র অনুযায়ী আমাদের অজ্ঞানতা কি কি সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেখানে আমাদের কিভাবে নিজেদের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে সেগুলো নিয়েও আলোচনা করব। এবং কেন এই মন্ত্র সাধনা প্রয়োজন সেটা 2020 থেকে বহু মানুষ করছেন, তবে বহু অসংখ্য 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 মানুষ আছেন যাদের এখনও সেইভাবে মন্ত্র সাধনায় রুচি হয়নি বা সেইভাবে তাদের প্রবণতা হয়নি, কিছু বিজ্ঞানসম্মত চিন্তাভাবনার কারণেও হতে পারে, আরও নানান কারণে হতে পারে। তো আগামী দিনগুলোতে আমি আপনাদের জন্য বিশেষ কিছু খুব বেসিক আন্ডারস্ট্যান্ডিং ফান্ডামেন্টালসের আলোচনা নিয়ে একটা সিরিজ আমি রেডি করছি। সিরিজটার নামকরণ করেছি ট্রাইস্ট উইথ ডেস্টিনি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগার চেয়েও বড় কথা, আশা করি আপনাদের উপকার হবে। তো হোলিকা দহন এবং হোলি, এই দারুণ রাত্রি, এই ক্রূর রাত্রিতে যে উপায় বললাম সেটা অবশ্যই করবেন। আপনাদের এই হোলির পূর্ণিমা তিথি আপনাদের সকলের জীবনে অনেক অনেক আলো, অনেক অনেক রং, অনেক অনেক উৎসবের একটা পরিবেশ আনুক। জীবনে আমাদের এই হোলিটা একটা আনন্দের উৎসব, জীবনে এটা মানুষের সঙ্গে একটা কানেক্টেড হওয়ার একটা উৎসব। সুতরাং সেই কানেকশনটা বজায় থাকুক। জীবনের যে রঙগুলো, দ্য কালার্স অফ লাইফ, যাতে ফিকে না হয়ে যায়, যাতে ব্রাইট থাকে, যাতে লাইফ ভাইব্রেন্ট থাকে, সেটাই প্রার্থনা করব। এবং শুধু প্রার্থনায় হবে না,
আমাদের কিন্তু নিজস্ব সাধনা, নিজস্ব এই প্রক্রিয়াগুলোর মধ্যে অবশ্যই এনগেজড হতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।